স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 12-এর অঙ্কের একটি বিষয় নিয়ে। সেটি হলো রোলস থিওরেম বা রোলের উপপাদ্য। এই রোলের উপপাদ্যটা আমাদের বিশ্লেষণ করার আগে আমি দুটো জিনিসের উপর একটু সবার একটা কনসেন্ট্রেশন চাইছি। সেটা হচ্ছে বদ্ধ বিস্তার এবং মুক্ত বিস্তার। বদ্ধ বিস্তার এবং মুক্ত বিস্তারটা কি বলছে, কোন একটা অপেক্ষক, বললাম সেই অপেক্ষকটা হচ্ছে y fx, একটি অপেক্ষক আমাদের দেওয়া আছে। তো এখান থেকে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি x এর মানের জন্য y এর মানটা নির্ভর করে আছে। তাহলে x এর মানগুলো কি রকম কি হতে পারে সেটাকে আমরা বিস্তার দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি x এর দুটো মান ধরছি, একটা a একটা b। এই বদ্ধ বিস্তার বোঝাতে গেলে x এর মানটা শুরু হবে ঠিক এখান থেকে, অর্থাৎ a বিন্দু থেকে শুরু হয়ে একদম b বিন্দু পর্যন্ত এর মাঝখানে সমস্ত রকমের মান। অর্থাৎ এটাকে আমি সূচিত করব এইভাবে, a lesser equals to x lesser equals to b। অর্থাৎ x এর মানটা a থেকে b এর মধ্যে অবস্থান করবে ইনক্লুডিং a এবং b। আর যদি আমি এটাকে বদ্ধ বিস্তারের সঙ্গে তুলনা করি, বদ্ধ বিস্তারের যদি লিখতে হয় তাহলে বদ্ধ বিস্তারটা হবে এরকম ভাবে, এই মাঝখানের অংশটা। অর্থাৎ বদ্ধ বিস্তারকে সূচিত করতে গেলে আমরা এটাকে লিখব a less than x less than b। অর্থাৎ a থেকে b এর মধ্যে মানটা হবে, কিন্তু a হবে না, b ও হবে না। তো এই দুটো শব্দ আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, কারণ আমাদের এই উপপাদ্য যখন করব তখন এই বিস্তারটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে বদ্ধ বিস্তার, যার নাম হচ্ছে ইংলিশ নাম হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। মুক্ত বিস্তার, যার ইংলিশ নাম হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এবার চলে আসছি আমরা রোলের উপপাদ্য। রোলের উপপাদ্যটা কি করব বলছি, ধরি y is equal to fx। উপপাদ্যটি লিখে নিই। ধরি y equals to fx একটি একক মান বিশিষ্ট বাস্তব অপেক্ষক। y is equal to fx একটি একক মান বিশিষ্ট বাস্তব অপেক্ষক, যেখানে x এর মানটা সংজ্ঞায়িত আছে কোথায় না, x belongs to মুক্ত বিস্তার, বদ্ধ বিস্তারে আছে ক্লোজড ইন্টারভ্যাল ab। অর্থাৎ x এর মানটা অবস্থান করছে a less than equals to x less than equals to b। তার মানে আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি y is equal to fx, একটা আমরা ফাংশন বা অপেক্ষক ধরে নিচ্ছি, যেটা কিনা বলছে একক মান বিশিষ্ট একটা বাস্তব অপেক্ষক, যেখানে x এর মানটা কার মধ্যে আছে বলছে a থেকে b এর মধ্যে একটা বদ্ধ বিস্তারের মধ্যে রয়েছে। তাহলে কি বলছে, তাহলে এক বলছে fx অপেক্ষকটি সন্তত, অর্থাৎ কন্টিনিউয়াস হবে। কোথায়? যখন x টার কোথায় থাকবে বলছে a less than equals to x less than equals to b। অর্থাৎ x যখন বদ্ধ বিস্তারের মধ্যে থাকবে তখন fx অপেক্ষকটি সন্তত হবে। অর্থাৎ যে অপেক্ষকটা আমরা নেব সেই অপেক্ষকটা সন্তত হবে কোথায় না, a থেকে b এর বিস্তারের মধ্যে।
2 নম্বর বলছে fx অপেক্ষকটি অবকলনযোগ্য হবে। অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে। কোথায় না, যে যখন x টা থাকবে হচ্ছে বদ্ধ বিস্তারে নয় মুক্ত বিস্তারে থাকবে, অর্থাৎ a less than x less than b। যখন fx অপেক্ষকটা একটা অবকলনযোগ্য হবে বা ডিফারেন্সিয়েবল হবে কখন না, যখন x টা কোথায় থাকবে না, x টা থাকবে হচ্ছে ab মুক্ত বিস্তারের মধ্যে। আর 3 নম্বর শর্তগুলো বলছে x এর জায়গায় আমি যে বিস্তারটা আছে তার প্রথম মানটা হচ্ছে a, যেহেতু আমাদের বদ্ধ বিস্তারের মধ্যে রয়েছে, বদ্ধ বিস্তার থাকতে গেলে x এর মান তো আমি a নিতেই পারি, আবার x এর মান b আমরা নিতেই পারি। তাহলে বলছে x এর জায়গায় আমরা a বসিয়ে দিচ্ছি এবং x এর জায়গায় আমি একবার b বসাচ্ছি। বলতে দেখা যাবে এই দুটো মানই সমান। তাহলে এই তিনটে শর্ত, fx অপেক্ষকটি সন্তত হবে, fx অপেক্ষকটি অবকলনযোগ্য হবে এবং x a এর মানের জন্য f এর মানটা বের করব, x b এর জন্য আমি f b এর মানটা বের করব। দেখা যাবে দুটো মানই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই অপেক্ষকটি রোলের ধর্ম উপপাদ্যটাকে মেনে চলে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অপেক্ষকটি প্রদত্ত যে অপেক্ষক থাকবে সেই অপেক্ষকটি রোলের ধর্মকে মেনে চলছে, রোলের উপপাদ্যটিকে মেনে চলছে। অতএব যদি এই তিনটে শর্তের মধ্যে একটাও যদি না মেনে চলে, অর্থাৎ দেখা যাবে কখনো দেখা যাবে যে অপেক্ষকটি সন্তত না হয়, বা ধরে নিচ্ছি অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, বা ধরে নিচ্ছি f এ আর f b এর মানটা সমান আসছে না, তাহলে কিন্তু আমরা বলবো অপেক্ষকটি রোলের উপপাদ্য মেনে চলবে না। সেক্ষেত্রে রোলের উপপাদ্য রোলস থিওরাম ডাজ নট এক্সিস্ট। তাহলে কি হবে, রোলের উপপাদ্য যদি মেনে চলে সেখান থেকে আমরা কি তাহলে কনক্লুশন পাবো, বলি তাহলে বলছে তাহলে a ও b বিস্তারের মধ্যে x এর অন্তত একটি মান পাওয়া যাবে ধরে নিচ্ছি কি লিখলাম, তাহলে a ও b বিস্তারের মধ্যে x এর এমন একটা মান, অন্তত একটি মান পাওয়া যাবে, সেই মানটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি x এর মান পেলাম আমরা c, c এর মানটা কেমন ভাবে অবস্থান করবে, বলছি a less than c less than b। হলো, তাহলে কি দাঁড়াবে, তাহলে বলছি তার রেজাল্ট আসবে তাহলে f dash c মান পাওয়া যাবে, কেমন পাওয়া যাবে না, এমন ভাবে যে f dash c equals to তাহলে তার ভ্যালুটা হবে 0। তাহলে কি দাঁড়ালো, বলছে y is equal to fx একটা অপেক্ষক দেওয়া থাকবে, সেই অপেক্ষকটি যদি সন্তত হয়, 2 নম্বর শর্ত অবকলনযোগ্য হয়, 3 নম্বর শর্ত যদি যে দুটো মান দেওয়া থাকবে এখানে বদ্ধ বিস্তারের মধ্যে, তাহলে তার সেই মানগুলো বসানোর পর দেখা যাচ্ছে সেই দুটো মান সমান হচ্ছে, তাহলে বললাম রোল থিওরাম মেনে চলছে। তাহলে বলছে এই বিস্তারের মধ্যে এমন একটা অন্তত একটি মান পাওয়া যাবে, সেই মানটা ধরে নিলাম আমরা c, c টা কোথায় থাকবে না a থেকে b বিস্তারের মধ্যে থাকবে।
কেমন ভাবে থাকবে না এমন ভাবে হবে যে f ড্যাশ c এর মানটা হবে গিয়ে 0। রোলস থিওরেমের উপপাদ্যটা কখনোই আমাদের পরীক্ষাতে আসে না এভাবে লিখতে, সুতরাং আমাদের এই উপপাদ্যটাকে থরলি মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু জেনে রাখতে অবশ্যই হবে। এবং কি কি শর্তগুলো আছে শর্তগুলো মেনে চলতে হবে, কারণ অঙ্কগুলো করতে দিলে এখানে আমাদের এই মানগুলো শর্তগুলোকে আমাদের ওখানে অঙ্কের যখন করবো তখন অঙ্কেতেও আমাদের সেগুলো লিখতে হবে। এবার চলে আসছি আমি এই রোলস থিওরেমের জ্যামিতিক তাৎপর্য। জ্যামিতিক তাৎপর্যতে আসতে গেলে কি হবে, কি করতে হবে দেখে নিই। তার মধ্যে এখন বিষয় হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। আমি একটা x অক্ষ y অক্ষ এঁকে নিচ্ছি, এদিকটা হচ্ছে x, এদিকটা আমরা জানি আমরা এটা y। যেহেতু আমাদের অপেক্ষকটা কি ছিল, অপেক্ষকটা ছিল y fx অপেক্ষক ছিল, তার মানে y মানে কি এখানে পেতে পারি fx। এবার একটা একটা করে আসি রোল থিওরেমের উপপাদ্য, রোল থিওরেমে যে শর্তগুলো ছিল। প্রথম শর্ত ছিল fx অপেক্ষকটি একটি সন্তত হবে। সন্তত কথার অর্থ কি? সন্তত কথার অর্থ হচ্ছে আমরা যদি একটা রেখা টানি, লাইন ড্র করি, লাইনটা যেমন কিছু হতে পারে, সেটা সরলরেখা হতে পারে বা সেটা বক্ররেখা হতে পারে। আমি একটা রেখা আঁকছি, যদি রেখা আঁকতে গিয়ে দেখা যায় কোথাও আমাকে সেই যখন আমি পেন দিয়ে বা পেন্সিল যার যেটা দিয়েই আঁকি না কেন, যদি দেখা যায় পেন দিয়ে আঁকতে গিয়ে কোথাও আমার পেনটা যখন তুলতে না হচ্ছে, এরকম ভাবে আমি একটা রেখা সুন্দর করে আমি এঁকে নিয়ে যেতে পারছি। সাপোজ মনে করো আমি কথা বলছি যে এরকম ভাবে একটা রেখা আঁকলাম, ঠিক আছে? আমি এভাবে রেখাগুলো এভাবে এঁকে নিয়ে যাচ্ছি, এবার ধরো এইভাবে রেখাগুলো এঁকে নিয়ে যাচ্ছি, দেখো কোথাও আমাকে রেখাটা আঁকতে গিয়ে কোথাও আমাকে দেখা গেল আমার পেনটা তুলতে হচ্ছে না। তাহলে এই ধরনের কোন অপেক্ষক থাকলে গেলে সেটাকে বলবো হচ্ছে আমরা সন্তত বা কন্টিনিউয়াস। দ্বিতীয় শর্ত ছিল যে fx টা হবে fx অপেক্ষকটা হবে অবকলনযোগ্য, অর্থাৎ এই যে আমরা একটা বক্ররেখা এঁকেছি, এই বক্ররেখা আঁকতে গিয়ে কোথাও আমাদের দেখো স্মুথ ভাবে এঁকেছি, কোথাও আঁকতে গিয়ে আমাদের এভাবে আঁকতে গিয়ে এভাবে কোথাও এবড়ো খেবড়ো বা খোঁচার মতো কোনো কোথাও সৃষ্টি হয়নি। এভাবে আমরা একটা তরঙ্গের মতো করে এঁকে নিয়ে চলে গেছি। তাহলে অবকলনযোগ্য কথার অর্থ হচ্ছে যে এই যে আমরা রেখাটা এঁকেছি, সেই রেখাটা একদম স্মুথ হবে, কোথাও কোথাও উঁচু নিচু বা একটা কোনো বক্ররেখার মতো বা উঁচু নিচু পাহাড়ের মতো এরকম ভাবে খাঁজ কাটা হবে না। যদি না হয় তাহলে সেটাকে বুঝতে হবে সেই অপেক্ষকটি একটি অবকলনযোগ্য অপেক্ষক। 2 নম্বর শর্ত ছিল যে আমাদের বলা হয়েছে যে যদি y fx অপেক্ষকটি x এর একটা বদ্ধ বর্তনী a থেকে b এর মধ্যে যদি অবস্থান করে, তাহলে আমাদের তৃতীয় শর্ত ছিল f a f b হবে, অর্থাৎ দুটো মানের জন্যই আমাদের f a আর f b এর মান সমান হবে। ঠিক আছে, এই x অক্ষের উপর আমি দুটো মান নিয়ে নিচ্ছি, একটা নিলাম এখানে a, একটা নিলাম মনে করে এখানে একটা মান নিলাম হচ্ছে b। তাহলে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে এই দুই বিন্দুতে মানটা প্রায় সমান। আমি স্কেল দিয়ে আঁকছি, মেঘ দিয়ে আঁকছি, বলছে প্রায় সমান, এই দুটো বিন্দুতে মানটা প্রায় সমান আছে।
তাহলে তাহলে এই মানটা তাহলে এটা এই সরলরেখাটার মান হচ্ছে তাহলে এফ এ, এই সরলরেখাটার মানে হচ্ছে এফ বি। আর এই যে দুটো বিন্দু পেলাম মাথার উপরে, এই দুটো বিন্দু একটা ধরলাম আমি ক্যাপিটাল এ দিলাম, একটা ক্যাপিটাল বি দিলাম, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা এফ এ, আর এই বিন্দু স্থানাঙ্ক হবে বি কমা এফ বি। এটা গেল হচ্ছে আমাদের তিনটে শর্ত। প্রথমে গেল কন্টিনিউয়াস, তারপরে গেল ডিফারেন্সিয়েবল, আর দুটো ভ্যালু সমান হলে কি হবে। এবার বলা হয়েছিল তাহলে যদি শর্তগুলো মেনে চলে তাহলে এই বিস্তারের মধ্যে এমন একটা আমরা কমপক্ষে এমন একটা মান পাবো, যেমন সেই মানটাকে ধরেছিলাম হচ্ছে আমরা সি, x আমরা ধরে নিয়েছিলাম সি। সি এর মানটা কি ছিল? সি এর মানটা ছিল a থেকে b এর মধ্যে অবস্থান করবে। তাহলে a থেকে b এর মধ্যে কোনো এক জায়গায় মান ধরলাম আমি, এখানে একটা মান ধরলাম সি। সি এর জন্য মনে করি আমরা এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল সি। তো সেখানে কি শর্ত পেয়েছিলাম? তাহলে শর্ত পেয়েছিলাম হচ্ছে f ড্যাশ c ইকুয়ালস টু আমাদের মানটা হবে 0। আচ্ছা, f ড্যাশ c, f ড্যাশ c টা কি? আমাদের x ইকুয়ালস টু c বিন্দুর জন্য f ড্যাশ c টা কি আছে? কোথা থেকে পাচ্ছি? আমাদের অপেক্ষকটা কি ছিল? y fx। তো এটাকে যদি আমি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে ফাংশনটা দেখতে কেমন হবে? dy dx ইকুয়ালস টু f ড্যাশ ddx অফ fx। একে যদি আমি এটা সমান সমান হলো f ড্যাশ x। এবার dy dx এর মানটাকে যদি আমি c বিন্দু x ইকুয়ালস টু c বিন্দুর জন্য আমি মানটা নির্ণয় করি তাহলে মান পাবো হচ্ছে f ড্যাশ c। অর্থাৎ dy dx টা কি? dy dx টা হচ্ছে আমাদের একটা নতি। dy dx মানে হচ্ছে নতি। অর্থাৎ আমরা এই যে c বিন্দুতে যে কি বলে এই অপেক্ষক মানে যে একটা আমরা এই তৈরি করেছি ইকুয়েশন, এই বলে এটাকে গ্রাফটা যে ড্র করেছি, এটা একটা কার্ভ লাইনের। এই কার্ভ লাইনের উপর একটা বিন্দুতে কোথায় একটা বিন্দু পেয়েছি, কোথায়? সি বিন্দু পেয়েছি। এর নিচে ছোট হাতের সি এর জন্য a থেকে b এর একটা মান যেটা নিয়েছিলাম সি, ছোট হাতের সি, এই সি বিন্দুর জন্য আমরা এই কার্ভের উপর একটা বিন্দু পাচ্ছি সি। এই সি বিন্দুতে সি বিন্দুতে আমাদের নতিটা কত হবে? নতিটা দাঁড়াবে হচ্ছে dy, নতিটা দাঁড়াবে হচ্ছে আমাদের f ড্যাশ c। এখন f ড্যাশ c আমরা পেয়েছি কি? 0 পেয়েছি, আমাদের শর্তের মতো দেওয়া ছিল। তাহলে f ড্যাশ c টা কি আসলো? না c বিন্দুতে আমাদের যদি একটা সরলরেখা এঁকে থাকি আমরা এইভাবে, এটাকে বলেছি আমরা স্পর্শক। স্পর্শক সর্বদা কোন কার্ভকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা করে স্পর্শক। এই স্পর্শকে করেছে কোথায়? না সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এই স্পর্শকের নতির দ্বারা পেয়ে গেলাম হচ্ছে আমরা কত? f ড্যাশ c। f ড্যাশ c এর মানটা 0। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে এই স্পর্শকটি x অক্ষের সঙ্গে থিটা ডিগ্রি কোণে রয়েছে। আমরা যদি একটু সরলরেখা চ্যাপ্টারটা যদি মনে করি, ক্লাস 11 এ যেটা করেছিলাম, যে এই একটা সরলরেখা এঁকেছিলাম, এটা ছিল y mx c। আমরা এটা হচ্ছে x অক্ষ, এটা ছিল আমাদের y অক্ষ। তাহলে এই y mx c সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সর্বদা থিটা কোণ করে থাকলে গেলে তাহলে তার নতি আমরা করে থাকি, নতি বলেছিলাম tan থিটা। তাহলে f ড্যাশ c যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা 0। অর্থাৎ tan কত ডিগ্রি ভ্যালু 0? না tan 0 ডিগ্রি ভ্যালু 0। অর্থাৎ থিটার ভ্যালু কত আসলো? থিটার ভ্যালু আসলো গিয়ে 0 ডিগ্রি।
তো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তার মানে সেটি x অক্ষের সাথে কোনো কোণই তৈরি করেনি। x অক্ষের সঙ্গে যদি কোনো কোণ যদি তৈরি না করে তাহলে সরলরেখাটা কেমন ভাবে অবস্থান করে রয়েছে? যদি যেহেতু tan θ 0 অর্থাৎ নতির মান 0, নতির মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটি আমাদের x অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করবে। ক্লাস 11 আমরা শিখেছি যদি একটি সরলরেখা যদি x অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে থাকে তাহলে তার নতির মান হবে গিয়ে 0। ঠিক আছে? তার নতির মান হবে গিয়ে 0। তাহলে এখানেও পাচ্ছি আমরা tan θ যেহেতু আমরা 0 পাচ্ছি তাই জন্য tan θ 0 পাওয়ার জন্য থিটার মান হচ্ছে 0 অর্থাৎ থিটা কোণটি তৈরি হয়নি অর্থাৎ সরলরেখাটা তাহলে x অক্ষের সঙ্গে সমান্তরাল অর্থাৎ যে আমরা যে ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শকটা অঙ্কন করেছি সেই স্পর্শকটা কি দাঁড়াচ্ছে? স্পর্শকটা তাহলে x অক্ষের সঙ্গে সমান্তরাল আসছে। তাহলে কি পেলাম কনক্লুশন? তাহলে পেলাম কনক্লুশন স্পর্শকটি x অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের এই রোলের উপর যে জ্যামিতিক তাৎপর্য অর্থাৎ যে বিন্দুটা আমরা নিয়েছি সেই বিন্দুটা a থেকে b এর মধ্যে যে বিন্দুটা নিয়েছি c বিন্দুর জন্য আমি যদি একটা এই কার্ভের উপর আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করি অর্থাৎ স্পর্শক অঙ্কন করে থাকি তাহলে সেই স্পর্শকটি কি দাঁড়াচ্ছে? কনক্লুশন ফাইনাল রেজাল্ট আমাদের যে স্পর্শকটি x অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। এই হলো রোল থিওরেমের জ্যামিতিক তাৎপর্য। এবার দেখে নিই রোল থিওরেম থেকে কি ধরনের অঙ্ক এসে থাকে। আমরা একটা অঙ্ক করে বোঝানোর চেষ্টা করি। আমি রোলস থিওরেমের মাধ্যমে প্রথমে রোলস থিওরেমটা ভেরিফাই করব যে একটা মনে করো ফাংশন আমরা দেওয়া আছে অপেক্ষকটা দেওয়া আছে মনে করো fx e - x sin x - cos x যেখানে x কোথায় আছে না যেখানে x আছে x বিস্তার লাভ করছে π/4 থেকে 5π/4 এর মধ্যে। তাহলে fx একটা অপেক্ষক নিয়েছি আমি সেই অপেক্ষকটি কোথায় অবস্থান করছে না একটা বদ্ধ বিস্তারের মধ্যে অবস্থান করছে। বদ্ধ বিস্তারটা কত? π/4 থেকে 5π/4 এর মধ্যে রয়েছে। এখানে এখন দেখাবো এই যে অপেক্ষকটা আছে এই অপেক্ষককে রোলের উপপাদ্যকে মেনে চলে। ঠিক আছে? প্রথম আমাদের রোলের উপপাদ্য মেনে চলতে গেলে প্রথম যে শর্ত ছিল যেহেতু sin x cos x এবং e to the power minus x অপেক্ষকগুলি সন্তত। কিছু কিছু অপেক্ষক আছে যেগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড। এগুলো আমরা জানি যে sin x এর সাথে অপেক্ষক থাকে বা cos x এর সাপেক্ষে অপেক্ষক থাকে বা একটা এক্সপোনেনশিয়াল বা e টু দি পাওয়ার সাপেক্ষে যদি একটা অপেক্ষক থাকে সেই অপেক্ষকগুলি সর্বদা সন্তত। তাই জন্য fx অপেক্ষকটি সন্তত। কোথায় না যখন π/4 less or equals to x less or equals to 5π/4 এর মধ্যে। এইটুকুটা দেখালেই চলবে। আমাকে আলাদা করে সন্ততার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে? এরপর চলে আসছি আমরা দ্বিতীয় নম্বর শর্তে। দ্বিতীয় শর্তটা কি ছিল? যে fx অপেক্ষকটিকে কি হতে হবে না অবকলন যোগ্য হতে হবে। অবকলন যোগ্য হতে গেলে তাহলে করি 2 নম্বর
আমি f ড্যাশ x বের করছি, অর্থাৎ f ড্যাশ x মানে ddx অফ fx। তার মানে যে অপেক্ষকটা দেওয়া আছে তাকে আমি ডিফারেন্সিয়েশন করি, কার সাপেক্ষে না x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করছি। e টু দি পাওয়ার মাইনাস x sin x মাইনাস cos x, এটা হচ্ছে uv ফর্মুলা, এটা হচ্ছে uv ফর্মুলা পড়ে যাচ্ছে। এটা যদি আমি মনে মনে u ধরি, এটাকে মনে মনে যদি আমি v ধরি, তাহলে প্রথম u আনচেঞ্জ ইনটু ddx অফ sin x মাইনাস cos x। মনে রাখবে একটা কথা, স্টেপ জাম্প কখনোই করতে যাবে না। স্টেপ জাম্প করলে কখনোই ক্রেডিট হয় না, বরং এটা ডিসক্রেডিট। অনেকে মুখে ডিফারেন্সিয়েশন করে দিতে পারে, সেই আমরাও পারবো, কিন্তু কখনোই সেটা ক্রেডিটের মধ্যে অ্যালাউ হবে না, ওটা ডিসক্রেডিটে যাবে। তবে তাই জন্য বলা হচ্ছে কখনোই স্টেপ জাম্প করবে না কেউ। দ্বিতীয়টা আনচেঞ্জ মাইনাস cos x ইনটু ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x হলো। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x sin x এর ডিফারেন্সিয়েশন করলাম cos x, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস sin x মাইনাস cos x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এবার e টু দি পাওয়ার মাইনাস x টা কমন নিলাম, তাহলে কি দাঁড়ালো cos x প্লাস sin x। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস sin x মাইনাসে মাইনাসে প্লাস cos x। sin x কেটে গেল, তাহলে আমার রেজাল্টটা দাঁড়ালো 2 cos x আর আছে e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে পাই বাই 4 থেকে 5 পাই বাই 4 এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য, সাপোজ আমি ধরে নিচ্ছি পাই বাই 4 থেকে পাই বাই 4 মানে 45 ডিগ্রি আর পাই বাই 4 মানে হচ্ছে 225 ডিগ্রি। তাহলে পাই বাই 4 থেকে পাই বাই 4 এর মধ্যে যে কোনো ভ্যালু আমি ধরছি, পাইটা ধরলাম 90 ডিগ্রি ধরলাম, তাহলে cos 90 ভ্যালু 0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। তো 0 ইনটু সামথিং মানে 0 হয়। তাহলে যা f ড্যাশ x এর মান, আমি একটা এর মধ্য বিস্তারে আমি একটা মান ধরে নিচ্ছি পাই বাই 2। তো পাই বাই 2 এর জন্য এটা দেখা যাচ্ছে যে ডিফারেন্সিয়েবল। এরকম পাই বাই 4 আর 5 পাই বাই 4 বাদ দিয়ে যে কোনো মানের জন্য এই অপেক্ষকটি ডিফারেন্সিয়েবল হবে। তাহলে আমি বলতে পারি অতএব f ড্যাশ x fx অপেক্ষকটি অবকলনযোগ্য। কোথায় না, যখন পাই বাই 4 লেস দেন x লেস দেন 5 পাই বাই 4। এবার দেখে নি 3 নম্বর শর্তটা। 3 নম্বর শর্ত বলছি, x এর জায়গায় আমি পাই বাই 4 বসাচ্ছি, এখানে বসাই। প্রথমে কত হবে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4, ব্র্যাকেটে হবে sin পাই বাই 4 মাইনাস cos পাই বাই 4। তাহলে আসলে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 ইনটু 1 বাই √2 মাইনাস 1 বাই √2, দ্যাট ইজ 0। আর f পাই বাই 5 পাই বাই 4, f 5 পাই বাই 4 এর তাহলে মান কত, f 5 পাই বাই 4 হবে গিয়ে e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 4 ইনটু sin 5 পাই বাই 4 মাইনাস cos 5 পাই বাই 4। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, 5 পাই বাই 4, 5 পাই বাই 4 মানে কি লিখতে পারি, দেখো তো পাই প্লাস পাই বাই 4, এটা আমরা লিখতে পারি।
পাই প্লাস পাই বাই 4। আচ্ছা পাই প্লাস পাই বাই 4 যদি হয়ে থাকে তো sin 180 ডিগ্রি এখানটা কি sin 180 ডিগ্রি প্লাস থিটা, মানে sin কোন কোঅর্ডিনেটে যাচ্ছে না চলে যাচ্ছে আমাদের তৃতীয় অপেক্ষকে, তৃতীয় কোঅর্ডিনেটে, অর্থাৎ তৃতীয় কোঅর্ডিনেটে গেলে sin কি হয় নেগেটিভ হয়ে যায়। তাহলে প্রথম আর cosটা কোথায় যাচ্ছে, cosটাও যাচ্ছে আমাদের তৃতীয় কোঅর্ডিনেটে, অর্থাৎ cos sin tan cos, অর্থাৎ তৃতীয় কোঅর্ডিনেট মানে এটা। তো তৃতীয় কোঅর্ডিনেট এখানে যদি চলে যায় দুটো মানে sin এখানেও ঋণাত্মক, cos এর মানও এখানে গিয়ে ঋণাত্মক, তাহলে ঋণাত্মক হয়ে যায়, তাহলে মানটা কি দাঁড়াবে, মানটা আসবে e টু দি পাওয়ার -5 পাই বাই 4, sin পাই বাই 4 এর মান আসবে তাহলে হচ্ছে -1/√2, আর এখানে যেহেতু মাইনাস আছে অলরেডি তাহলে মাইনাসে মাইনাসে +1/√2 অর্থাৎ 0। তাহলে কি পেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম অতএব f পাই বাই 4 ইকুয়ালস টু f 5 পাই বাই 4, তাহলে মান দুটো সমান এসেছে। তাহলে 1 2 3 এই তিনটে শর্তই মেনে চলছে অপেক্ষকটি, তাহলে বলবো রোলের উপপাদ্যটি এফএক্স অপেক্ষকটি রোলের উপপাদ্য মেনে চলে, ঠিক আছে। এবার তাহলে কি হবে, তাহলে আমাদের শর্ত এবার ফিরে আসতে হবে। তাহলে এই দেখাতে হবে যে এই দুটো মানের মধ্যে এমন একটা মান আমরা পেয়ে থাকবো সেই মানটার জন্য যার f ড্যাশ c এর মানটা f ড্যাশ c এ ইকুয়াল টু যেখানে 0 হবে। দেখি কথাগুলো লিখতে হবে, উপরে বলে লিখি একটু। তাহলে পাই বাই 4 থেকে 5 পাই বাই 4 এর মধ্যে x এর অন্তত একটি মান পাওয়া যাবে, কোথায় ধরে নিচ্ছি যে মানটাকে আমরা হচ্ছে c টা কোথায় আছে না পাই বাই 4 লেস দেন c লেস দেন 5 পাই বাই 4। কেমন ভাবে না এমন ভাবে যে f dash c equals to 0 হয়। আমরা f dash x এর মান বের করেছিলাম 2 cos x into e to the power minus x, তাহলে x এর জায়গায় c বসিয়ে মানটা কাজ করে দিই, 2 cos c into e to the power minus c equals to 0। তাহলে cos c equals to তাহলে পাবো আমরা গিয়ে 0। এবার cos c equal যদি 0 হয় তা c এর মান কত হবে, c এর অনেকগুলো মান আসতে পারে, দেখে নিই একটু c এর মানগুলো কি কি হবে। যেমন একটা যদি চিন্তা করি cos c এর মান কোথায় কোথায় গিয়ে 0 হচ্ছে, cos c এর মান 0 হচ্ছে গিয়ে আমাদের একবার 90 ডিগ্রিতে, অর্থাৎ পাই বাই 2 যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের cos c এর মান হবে গিয়ে 0। আর কোথায় কোথায় 0 হতে পারে cos এর মান, cos এর মান আবার 0 হতে পারে হচ্ছে এদিকে হচ্ছে পাই, তাহলে
এক্সকিউজ মি, বলছে cos c ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে c ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, যেখানে n টা কি, n টা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এবার n এর মান যদি একটা একটা করে বসাই, যদি n এর মান যদি আমি n এর মান 0 বসাই তাহলে c ইকুয়ালস টু কত হবে, যখন n ইজ ইকুয়াল টু 0 তাহলে c এর মান আসবে গিয়ে 0 প্লাস 1 মানে 1 ইনটু পাই বাই 2, তাহলে পাই বাই 2। n এর মান যদি আমি 1 বসাই তাহলে 2 1 কে 2, 2 যোগ 1 3, তাহলে c এর মান হয়ে দাঁড়াবে, c এর মানটা হবে 3 পাই বাই 2, অর্থাৎ 270 ডিগ্রি। 270 ডিগ্রি যদি হয়, কিন্তু c এর মান আমরা করেছি কত, পাই বাই 4 থেকে আমরা 5 পাই বাই 4 এর মধ্যে থাকবো, অর্থাৎ 45 ডিগ্রি থেকে 225 ডিগ্রির মধ্যে থাকবো, কিন্তু এখানে তো 270 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নিতে পারবো না, অর্থাৎ ইহা অসম্ভব। যদি আমি মাইনাসে যাই তাহলে -2 হবে, এখানে n এর মান -1 বসালাম, তাহলে 2 ইনটু -1 মানে -2, -2 প্লাস 1 মানে -1, -1 ইনটু পাই বাই 2 অর্থাৎ -পাই বাই 2। -পাই বাই 2 নিতেই পারবো না, কারণ আমাদের সংখ্যাটা সম্পূর্ণ ধনাত্মকে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা কেবলমাত্র আমরা একটাই মান দেখতে পেলাম, c ইজ ইকুয়াল টু তাহলে পাই বাই 2, অর্থাৎ এই মানের জন্য f ড্যাশ c ইকুয়াল টু 0 শর্তটা মেনে চলবে। ঠিক আছে, তাহলে এইভাবেই আমাদের রোলস থিওরেমের অঙ্কগুলো করতে লাগবে, এবং এটা তো আমি এক ধরনের অঙ্ক করালাম, এরকম আরো অনেক ধরনের অঙ্ক এখানে রয়েছে আমাদের বইটার মধ্যে। তোমরা বইটা থেকে দেখবে, করে দেখে নিয়ে এই যে পদ্ধতিটা করলাম, অর্থাৎ 3টে শর্ত আমাদেরকে মেনে চলতেই হবে। যদি 3টে শর্ত মেনে চলে তাহলে আমরা বলবো রোলের উপপাদ্য মেনে চলছে, আর যদি 3টের কোনো একটা যদি না মেনে চলে তাহলে বলবো রোলের উপপাদ্য মেনে চলে না। যদি মেনে চলে রোলের উপপাদ্য, তাহলে আমাদের এই শর্তটা দেখে এইভাবে আমাদের f + c = 0 বের করব, করে নিয়ে সেখান থেকে আমরা c এর একটা মান অর্থাৎ x এর একটা মান আমরা বের করব। ঠিক আছে, তাহলে এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।